এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমি ডাব্লিউবি যে পুলিশের এসআই পরীক্ষা হয়েছিল 2021 সালে, সে প্রিলিমিনারি হয়েছিল, সেই পরীক্ষা যে ম্যাথগুলো এসেছে সেগুলো সলভ করবো। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি ডাব্লিউবি পুলিশ এবং অন্যান্য পরীক্ষার উপর। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। প্রথম যে অঙ্ক দেওয়া হয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে, কোনো টাকার পরিমাণ চক্রবৃদ্ধি সুদের 6 বছরে 2.5 গুণ হলে ওই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে। কোন একটা প্রিন্সিপাল ছিল কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, কোন একটা প্রিন্সিপাল ছিল, সেই প্রিন্সিপালটা 6 বছরে 2.5 গুণ হলো। যত টাকা আমার প্রিন্সিপাল তার 2.5 গুণ হয়েছে। এখন বলছে ওই পরিমাণ টাকায় সেম পরিমাণ টাকাটা 18 বছরে মেইন প্রিন্সিপালের কত গুণ হবে। এই হলো অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্টে। এই টাইপের অঙ্ক করার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করবো। এটা হলো x⁴ 1/n1 = y⁴ 1/n। n1 n2 হলো গুণ আর x আর y হলো বছর। গেল তাহলে সরি x আর y হলো গুণ আর n1 আর n2 হলো বছর। তাহলে বলছে 2.5 গুণ হয়, তাহলে x এর জায়গায় আমি বসাবো 2.5 মানে 5/2। কত বছরে? 6 বছরে। এই যে 1/6 n এর জায়গায় বছরটা বসবে। গেল। আবার বলছে 18 বছরে কত গুণ হবে। 18 বছর, বছরটা আমাদের উপরে বসবে, আর কত গুণ হবে y হলো গুণ। এই যে 18, n1 n2 বছর আর x আর y যেটা রয়েছে সেগুলো হলো গুণ। ক্লিয়ার? ওই গুণটা বের করতে বলছে, সেটাই আমাকে বের করব। মানগুলো জায়গায় জায়গায় বসিয়ে দিলাম। তাহলে 5/2 টু দি পাওয়ার, দেখো দুপাশে একটা 1/6 পাওয়ারে একবার 1/8 18। এই পাওয়ারটাকে আমাকে সমান করতে, এটাই হলো আমার টার্গেট। তাহলেই আমরা y এর মান বের করতে পারবো। পাওয়ারটাকে যদি সমান করতে পারি তাহলে এই পাশে আমি 18 লিখে দিলাম ক্যালকুলেশন সুবিধার্থে। তাহলে 5 এর মাথায় কত দিলে পরে কাটাকাটি করার পর 18 হয়? 3 দিলে 3 6 18 মিলে গেল। 2 এর মাথায় আমাকে 3 দিতে হবে। এই যে ইকুয়াল টু y⁴ 1/18। তাহলে 18 1/18 1/18 কি হয়ে গেল? তো সেম আউট হয়ে গেল। তাহলে আমি এখান থেকে আমি লিখতে পারি, এখানে লিখছি 5 এর কিউব 125, 2 এর কিউব 8। তাহলে y = এত। তাহলে y এর মান আমাদের বেরোলো 125/8। তার মানে অপশন সি। y মানে আমাকে বুঝতে হবে কত গুণ, x আর y হলো গুণ আর n1 n2 হলো বছর। যার জায়গায় তার মান বসিয়ে দেবে, অপরটার মান বের করবে। এই হলো লজিক। এ 2250 টাকা নিয়ে কি ব্যবসা শুরু করে, পরবর্তী বি এত টাকা নিয়ে ব্যবসা যুক্ত হলো। যদি বছর সে এত টাকা লভ্যাংশ দেবে, এ ও বি এর মধ্যে ভাগ দেবে। এ শুরু কত মাস পর, কত সময় পর বি ব্যবসায় যুক্ত হয়েছিল। তাহলে দেখো এ আর বি, এ ব্যবসায় যুক্ত হয়েছিল 2250 টাকা নিয়ে, বি যুক্ত হয়েছিল 2700 টাকা নিয়ে। এর টাকা বলছে এ শুরুর কত সময় পর বি ব্যবসায় যুক্ত হয়েছিল, এর শুরুর কত সময় পর, তার মানে এ সমস্ত সময় ধরে ব্যবসা ছিল মানে 12 মাস। আর আমি ধরলাম বি এ শুরুর x মাস পর ব্যবসায় যুক্ত হলো। তাহলে বি টাকাটা খাটবে কত? টোটাল 12 মাসের x মাস পর, মানে x মাস বি ছিল না, ছিল কত? তাহলে 12 থেকে x বিয়োগ 12 - x। তাহলে এখানে আমি কি করলাম? মূলধনের সঙ্গে সময় দিয়ে গুণ করলাম, আর মূলধনের সঙ্গে সময় দিয়ে গুণ করার অর্থ হলো প্রফিট। সেই প্রফিটের অনুপাত আমরা পেয়ে গেলাম। এখন প্রফিটের অনুপাত দেওয়া রয়েছে দুজনের 2:1। এটাকে সলভ করে x এর মান বের করলেই হবে কত শুরু কত মাস পর বি ব্যবসায় যুক্ত হয়েছিল। তাহলে এই শূন্য কাটা 9 দিয়ে, 9 দুগুণে 18, তারপরে 4 45, 5 নং 45, 9 দিয়ে 30 ইন্টু 12/12 - x ইকুয়াল টু 2। 2 দিয়ে কাটাকাটি করো 6, 5 5 5 25। তাহলে আমি বলতে পারি 12 - x = 5। x = 12 থেকে 5 গেলে 7। তাহলে সে 7 মাস পর ব্যবসায় যুক্ত হয়েছিল। একটি সমবায় সংস্থায় 45 জন লোক 12 দিনে 1000টি বাল্ব তৈরি করতে পারে। সংস্থায় 9 দিনে এতটি বাল্ব তৈরি করতে নিজের সময় কাজ করতে আরো কত অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। দেখো প্রথম কন্ডিশনে বলা হয়েছে 45 জন লোক 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করে, আবার 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে, তাহলে তার কতজন আরো এক্সট্রা লোক নিতে হবে সেটাই আমাকে বের করতে বলেছে। কিন্তু প্রথম কন্ডিশনে বাল্বের সংখ্যাও যা, দ্বিতীয় কন্ডিশনে বাল্বের সংখ্যাও তা, তাই বাল্বের কন্ডিশন নিয়ে হিসাব করে আমাদের কোনো লাভ নেই। এটা আপনি
দুটোই কাটাকাটি যাবে আলটিমেটলি। তাহলে আমরা আলটিমেটলি লোক সংখ্যার সময় নিয়ে কাজ করব। তাহলে 45 জন লোক একটি কাজ করে 12 দিনে। তাহলে আমি উল্টো ভাবে যদি বলি 12 দিনে কোনো একজন লোক 12 দিনে ওই কাজটা করে, তার মানে 45 জন লোক। তাহলে একদিনে যদি কাজটা করে তাহলে নিশ্চয়ই বেশি লোক লাগবে, 45 গুণন 12। তাহলে আমরা বের করব 9 দিনে কাজটি কত দিয়ে করবে, 9 দিনে। 45 গুণন 12/9, 5 নং 45, 5 12 কত 60 জন। এখন বলছে এক আলটিমেটলি কাজটা করে 7 জন লাগবে আমাদের, কিন্তু অতিরিক্ত কতজন, তাহলে পূর্বে লাগতো 45 জন, এখন লাগে 7 জন, তাহলে এক্সট্রা কতজন লাগবে, 60 এর থেকে 45 বিয়োগ, তার মানে 15 জন। অপশন ডি। আশা করি বোঝা গেল, কারণ কি দুপাশে যে ইলেকট্রিক যতটি বাল্ব পড়ছিল সেটা সংখ্যার সমান, দুটোই কাটাকাটি যাবে, ওটা হিসাব করে আমাদের লাগছে। আমরা মেইন লোক সংখ্যা দিনের সঙ্গে করি, তাহলে 12 জন 12 দিনে ওই কাজটা মানে 10,000টি বাল্ব তৈরি করে 45 জন লোক, তাহলে একদিনে করতে নিশ্চয়ই সময় বেশি নেবে, এই জন্য গুণ করলাম। তাহলে 9 দিনে যদি কাজটা করে তাহলে কতটা সময় কতজন লাগবে, 9 দিনে কাজটি করতে লাগবে 7 জন লোক। তুই বললো আলটিমেটলি কতজন লাগবে, 7 জন। তাহলে এক্সট্রা কতজন, পূর্বে লাগতো 45 জন, এখন লাগে 7 জন, এক্সট্রা কতটা হলো, তার মানে এক্সট্রা 15 জন এক্সট্রা হলো, তাহলে 15 হবে সঠিক উত্তর। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% ধার নেয়, সে তার বন্ধুকে সুদ আসল বাবদ এত টাকা ফেরত দেয়। যদি শ্যাম এত টাকা ধার নেয়, সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল। তাহলে দেখো এত টাকা সে ধার নেয়, তার মানে প্রিন্সিপালের মান 12,000, আর এত টাকা সে ফেরত দেয় সুদে আসলে, তার মানে অ্যামাউন্টের মান সুদ যোগ আসলের মান 15,600। সুদ আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ করি তাহলে সুদ পাবো, তাহলে সুদের ভ্যালু আমরা বিয়োগ করে বের করে দাও, 0,0663 গেল। এটা আমাদের সুদ। আর আর এর মান আমাদের দেওয়া রয়েছে 6%। আমাদের এখান থেকে বের করতে হবে টাইম কত, এই তো অঙ্ক। তাহলে I = PTR/100, I এর মান 3400, P এর মান 12,000, আর 6% T/100। এই শূন্য এই শূন্য, 12 দিয়ে যদি কাটো তাহলে 30, 6 দিয়ে 30কে কাটলে হবে 5, তাহলে T এর মান হবে 5 বছর। M সংখ্যক লোক একটি দ্রব্য আর দামে কিনতে সম্ভব, যদি আরো 4 জন লোক চলে যায় তবে বাকিদের ওই একই দামে কিনতে প্রত্যেকটি কত টাকা বেশি দিতে হবে, একটাতে কত টাকা বেশি দিতে হবে। M সংখ্যক জিনিস কেনে 8 টাকা, M সংখ্যক লোক আর দামে জিনিসটা কেনে, তাহলে M সংখ্যক লোক যদি আর দামে তাহলে একজনের লাগবে, তাহলে কত, R/M, তাহলে একজনের লাগবে কত, বাকিদের একই দামে জিনিস কিনতে প্রত্যেককে বলছে, মানে একজনের কত, একজনের লাগবে এত টাকা। কিন্তু কন্ডিশন, নেক্সট কন্ডিশন কি, চেঞ্জ করে দেওয়া হলো। যদি তাদের মধ্যে 4 জন চলে যায়, তাহলে পূর্বে ছিল M জন, তাহলে এখন থাকবে হলো M-4 জন। এখন ওই একই দামে কিনবে বলেছে, তাহলে 8 টাকা, তাহলে একজনেরকে দিতে হবে তার মানে R/M-4 টাকা। এখন বলছে প্রত্যেক কত টাকা বেশি দিতে হবে, তার মানে এইটার থেকে এইটা বিয়োগ, তাহলে তো একজনে কত টাকা বেশি পাবে, তাহলে বেশিটা হবে R/M-4 মাইনাস R/M। লসাগু আর কমন নাও, তাহলে লসাগু করো, তাহলে M² মাইনাস 4M। আর যদি কমন নেই তাহলে M-4, M-4 চলে গেলে M থাকবে পরে, M মাইনাস এই যে মাইনাস M প্লাস 4, মাইনাস M প্লাস 4। এই তাহলে দেখো এই প্লাস M মাইনাস M কাটা, তাহলে আমাদের এখানে পড়ে থাকলো হলো, এটা আমি এখানে লিখছি উপরে R/4 বাই M² মাইনাস 4M। দেখো R/4 M² মাইনাস 4M, অপশন বি হবে সঠিক উত্তর। দুটোতে বিয়োগ করে দিলাম, এখানে বিয়োগ করে দেওয়ার ফলে কি হলো এটা আমি একটু পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিচে রসগু করে দাও, রসগু করলে একবারে গুণ করে দিলাম আমি, M² মাইনাস 4M
এম মাইনাস ফোর তাহলে পড়ে থাকবে কি এম, আটটা কমন যাবে, এম মাইনাস এম মাইনাস এ মাইনাস এ প্লাস, এই এম এম কাটা, তাহলে 4r আর নিচে এম স্কয়ার মাইনাস 4। নিম্নলিখিত ভগ্নাংশগুলির অনুপাত চতুর্থটি নির্ণয় করো। চতুর্থটা নির্ণয় করবেন ও সমানুপাতের অঙ্ক, তার চতুর্থ বের করার ফর্মুলা কি, দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম, এটা হলো 4 নম্বর পদ বের করার ফর্মুলা। তাই 2 নম্বর পদের মান 1/6, 3 নম্বর পদের মান 1/9 আর প্রথম পদ 1/3, তাহলে 1/6 নং কত 54 আর নিচে 3/1 কাটাকাটি করে দাও, তাহলে 18, 1/18, অপশন বি। একটি সেনা সাউতে 50 জন সৈন্যের 24 দিনের রসদ থাকে, যদি আরো 300 জন সৈন্য উপস্থিত তাহলে কতদিন জোগানো সম্ভব, তাহলে 50 জন লোক সৈন্য ম্যান আর ডে হলো 24 দিন খাবার থাকে। এখন 300 জন সেনা কি করলো আরো আসলো, তাহলে 50 300 যোগ করতে হবে আমাকে 800 জন, খাবার কতদিন যাবে, তাহলে 50 জনের খাবার যায় 24 দিন, তাহলে একজনের নিশ্চয়ই কি যাবে বেশি যাবে, তাহলে 500 গুণ 24 একজনের জন্য, তাহলে 800 জনের কত যাবে, 800 দিয়ে ভাগ করতে হবে, এই শূন্য এটা কাটো 3, তারপরে করতে হবে 15 দিন। তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা 3 গুণ থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটা কত, আমি এখান থেকে বের করি দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা 3 গুণে, তৃতীয় সংখ্যাটা যদি আমরা x ধরি তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে তৃতীয় সংখ্যা 3 গুণ থেকে 10 কম, তার মানে 3x মাইনাস 10, প্রথম সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ করো 3 দোকানে 6x মাইনাস 20 প্লাস 10, তাহলে এখানে তো x ই থাকবে, এটা ক্যালকুলেশনটা করে দাও 6x মাইনাস 10। এখন এই তিনটার সাম করব আমরা, 6 3 9 একে 10, 10x মাইনাস 20, এটা টোটাল সাম তিনটি সংখ্যার, আর তিনটি সংখ্যার গড় আমাদের 80, তাহলে সাম কত গুণ করতে হবে 3 × 24 240, এই শূন্য কাটো, তাহলে x ইকুয়াল টু 24 প্লাস 2 ইকুয়াল টু 26, x এর মান 26, তাহলে তৃতীয় সংখ্যা আমাদের 26, তৃতীয় সংখ্যা 3 26 78, 78 থেকে 10 গেলে 68, আর প্রথম সংখ্যাটা হবে 6 6 36 এর 6, 6 দোকানে 12 3 15 156 মাইনাস 10, তার মানে 146। এখন বলি সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হলো 26, দ্বিতীয়টা 68 আর পরেরটা হলো 146, সবগুলোই মান বের করে দিলাম। এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করেন, এর 5% ক্ষতি বিক্রেতার অর্থ পেতেন 15 টাকা বেশি পান, তার মানে হলো বললো প্রথমে যদি কয়েকটি দামে বিক্রি করে, মনে করো টোটাল দাম হলো আমাদের 100 টাকা, প্রথমে 5% লাভ করে তারপরে 5 উপরে, তারপরে বললো এখান থেকে 5% ক্ষতি, তাহলে আলটিমেট গ্যাপটা কত হলো 10, এই যে গ্যাপ 10, এই 10% হলো বেশি, এটা হলো 15 টাকা বেশি, এটা পার্সেন্টেজে এটা সংখ্যায়, তাহলে 100% এর মানে কয় মূল্য, তাহলে একটা শূন্য এক্সট্রা অ্যাড করে দিলাম, তাহলে এখানে একটা 50 টাকা। দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে, তাহলে দেখো পৌঁছানোর জন্য সময় যদি 20% হ্রাস হয়, গতিবেগ কত শতাংশ নিশ্চয়ই বাড়াতে হবে, তাহলে কত, যতটা হ্রাস করলো সেটা 20 উপরে লেখো, আর হ্রাসের জন্য 100 থেকে 20 বিয়োগ ইন্টু 100, 4 কাটাকাটি করলে 25%। সরলীকরণ করতে বলেছে, সিম্পলিফিকেশন করতে হবে, 20 রয়েছে, 20 কে আমি লিখতে পারি 5 গুণন 4, তার 4 থাকলে রুট বেরিয়ে যাবে, তার মানে 2√5, 1125 কে আমি লিখতে পারি 5 গুণন 5 দোকানে 10, 11 থেকে 10 1 2, 5 দোকানে 10 2 5 5 25, তাহলে 225 এর বর্গমূল করলে আমরা পাবো 15, তাহলে ভেতরে পড়ে থাকবে √5, এই 500 700 7 দিয়ে দাও, 7 টা 56 7 7 গুণন 81, তাহলে 81 বর্গমূল করলে 9 পড়ে থাকবে 7, এখানে মাইনাস চিহ্ন ছিল, গেল এতটুকু সিম্পলিফিকেশন। এখন এই পাশেটা 500 কে আমরা লিখতে পারি 100 গুণন 5, আর 100 বর্গমূল 10 আর 5টা থাকবে ভিতরে, আর 245 কে লিখতে পারি 5 গুণন 81, 5 কে 5 5 সরি 5 তো
4 5 20, 3 দিয়ে যায়, 3 দিয়ে ঠিক হবে, 3 8 24, 5 4 9 2 11, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়েই যাবে, 5 দিয়ে দিলে 5 4 5 20, 4 45, 5 9 45, মানে 5 ইন্টু 49, তার মানে 7√5, 7√5 প্লাস 9√7, এই তাহলে 15 2 17√5 মাইনাস 9√7, 10 আর 17√5 প্লাস 9√7। এখন ফর্মুলা যাচ্ছে, এটাকে এ ভাবো, এটাকে বি, তাহলে এটা এ, এটা বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 17 স্কোয়ার 2 8 9, √5 এর স্কোয়ার 5, 9 স্কোয়ার 81, √7 7। দেখো এবার ইউনিটিতে প্রত্যেকটাই আলাদা, আর ইউনিটি চেক করলেই আমাদের 5 নং 45 এর 5, শতককে 7, ইউনিটিতে বিয়োগ করে 15 থেকে যদি 7 বিয়োগ করে 15 ধরতে হতো, তাহলে মানে 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 7, শতককে 7 হবে, সরি শতককে 7, এই শতককে, এই যে শতককে 7, তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে, যেহেতু বিয়োগ করা যায় না, 15 নিতে হবে, মানে 8 দিয়ে অ্যান্সার আসবে, তার মানে সঠিক উত্তর হবে 8 7 8। গম এবং ধানের বাজার দরের অনুপাত, দামের অনুপাত 2:3, একটি পরিবার ব্যবহারের অনুপাত 5:4, গম ও ধানের ব্যয়ের অনুপাত কত? তাহলে প্রাইসের অনুপাত দেওয়া রয়েছে গম এবং ধানের 2:3, এখন ব্যবহারের অনুপাত ইউজ, এটা দেওয়া রয়েছে 5:4, তাহলে হচ্ছে ব্যয়ের অনুপাত কত? তুমি ধরো তুমি 5 কেজি গম ব্যবহার করো, 1 কেজির দাম হলো 2 টাকা, তাহলে 5 কেজি টোটাল দাম কত হবে? 5 দোকান, এটাই তোমার তো এক্সপেন্ডিচার হলো, তার মানে গুণ করতে হবে, এই লজিক। 3 4 12, 2 দিয়ে কাটাকাটি করো, 5:6। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যাবে, পুত্রের বয়স কত? তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে বলছে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে এই টাইপের অঙ্ক দিলে তুমি এই গ্যাপটা দেখো, এই গ্যাপ কত? 1, এটাকে সমান করো, তাহলে নিচেরটাকে 2, উপরটাকে 1 দিয়ে গুণ করলে যা থাকবে তাই, নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে 2 দোকানে 4, বিয়োগ 2, এই যে কতটা বৃদ্ধি পেলো সেটা দেখতে নাও, 1 বাড়লো 3 থেকে 4, 1 থেকে 2, এই যে সমান করলাম যে গ্যাপটা, এই জন্য আমি এই গ্যাপটা সমান করলাম, কারণ কি সমানই বাড়বে প্রত্যেকেরটি, আলাদা তো বাড়া সম্ভব নয়, যেহেতু সমান সময়ের ব্যবধান, তাহলে 12, এই যে গ্যাপটা আমি বের করলাম 1, এই 1 এর ভ্যালু হলো 12 বছর, আমাকে এখান থেকে বের করতে হচ্ছে পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স কত, এই যে 1 এর ভ্যালু আমাকে বের করতে হবে, এই নতুনটা নিয়ে কাজ করতে হবে, তাহলে 1 এর বয়স 12ই হবে। যদি বলতো বাবার বর্তমান বয়স কত, 1 এর ভ্যালু 12, তাহলে 3 এর ভ্যালু হবে 3 12 36, আমি বলছে পুত্রে, তাহলে 12 হবে সঠিক উত্তর, বাবা বললে 36। একটি কাজ এ যতক্ষণ 10 ও 15 দিন শেষ করে, এ প্রথমে 4 দিন করার পর বি 5 দিনে কাজ শেষ করে, অবশিষ্ট কাজ সে 8 দিনে শেষ করে, 3 জন করতে হলে কতদিন কাজটি শেষ করবে? তাহলে এ একটি কাজ করে 10 দিনে, বি করে 15 দিনে, গেল এ একটি কাজ 4 দিনে করলো, এত টোটাল ইউনিট কাজ আমি বের করে নিই, এটা হলো 30, লসাগু করলাম 3 10 30, 5 15 দোকানে 30, এটা টোটাল ইউনিট কাজ, এটা আমাদের এফিসিয়েন্সি। আশা করি এতটুকু বোঝা গেল। তারপর বলছে এ একা প্রথমে 4 দিন করবে, আচ্ছা এ 4 দিন করবে এবং বি 5 দিন করবে, তাহলে বি এ যদি 4 দিন করে নিশ্চয়ই কিছু পরিমাণ কাজ করে, এ 4 দিনে কতটা পরিমাণ কাজ করবে? 3 4 12 ইউনিট কাজ করবে। বি 5 দিনে করবে 5 দোকানে 10 ইউনিট, তাহলে আলটিমেট তারা দুজনে মিলে কাজ করলো 22 ইউনিট, টোটাল কাজ ছিল 30 ইউনিট, তাহলে 30 ইউনিটের মধ্যে তারা দুজনে মিলে যদি 22 ইউনিট কাজ করে, তাহলে পড়ে থাকবে আর কত? 8 ইউনিট। এখন প্রশ্নে বলছে এই 8 ইউনিট কাজটাই সি করে 8 দিনে, তাহলে সি যদি এই 8 ইউনিট কাজ, যেহেতু অবশিষ্ট কাজ মানে 8 ইউনিট, সেটাই করবে সি, এই 8 ইউনিট করতে সি টাইম লাগবে 8 দিন, তাই ইউনিটকে টাইম, টোটাল ইউনিট কাজকে আমি টাইম দিয়ে ভাগ করলাম, তার মানে আমি এফিসিয়েন্সি পাবো, একটা সি এর এফিসিয়েন্সি হলো 1।
তাহলে সি এর এফিসিয়েন্সি আমি এখান থেকে বলতে পারি হলো 1। তাহলে সি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, সি এর টাইম কত হবে? 30 কে 1 দিয়ে ভাগ 30। কেমন নাকি তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে, টোটাল ইউনিট কাজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। যদি তোমাকে টাইম বের করতে হয় টোটাল ইউনিটকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ, আর এফিসিয়েন্সি বের করতে গেলে টোটাল ইউনিটকে টাইম দিয়ে ভাগ। এই লজিক, এখান থেকে এগুলো হচ্ছে 3, তার মানে 30 দিন। এখন বলি 3 জনে যদি একসাথে কাজ করে তাহলে কতটা টাইম লাগবে? তাহলে এ প্লাস বি প্লাস সি টাইম, টাইম বের করার ফর্মুলা হলো টোটাল ইউনিটকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ, টোটাল ইউনিট হলো 30, আর টোটাল 3 জনে করবে, 3 জনের এফিসিয়েন্সি নিতে হবে, 3 2 5 কে 6, 6 দিয়ে ভাগ। এটা হলো সি এর এফিসিয়েন্সি। অপশন একটি হল ঘরের দৈর্ঘ্য পৌঁছেছে 5 মিটার বেশি, হল ঘরের ক্ষেত্রফল কত? এই টেবিলে তুমি অপশনের সাহায্য করতে পারো। দেখো দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার বেশি, ঠিক আছে, মিললো 11 6 5 মিললো, 14 থেকে 6 8, এটা কোনোদিনই হবে না, আউট করে দিলাম। 12 থেকে 7 বিয়োগ করলে 5, তার মানে আমাদের হয় অপশন এ, এ বি ডি এর মধ্যে হবে। এখন বলছি ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করো। 8 কে যদি 13 দিয়ে গুণ করি, 8 13 104, 5 11 6 11 66, এটা তো হবেই না, 7 12 84। আমাকে বলছে তবে হল ঘরের ক্ষেত্রফল 84 হয়, তা 84 তো মিললো। কোন অপশন একদম পুরোপুরি মিললো? অপশন ডি তে, ডিফারেন্স তো 5 এবং ক্ষেত্রফল 84, তার মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। একটি ডেটল ও জলের মিশ্রণের অনুপাত 88% জল রয়েছে, 60% লিটারে ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই অনুপাত 75% হবে। তার মানে টোটাল মিক্সচার হলো 60 লিটার। এখানে ডেটল ও জলের অনুপাত, ডেটল আর ওয়াটারের অনুপাত এখান থেকে বের করবো। কোনো একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল থাকে, তাহলে 80% যদি জল থাকে নিশ্চয়ই বাকিটা ডেটল থাকবে, এটা হলো 20। কাটাকাটি করো, 1:4, এটার অনুপাত পাওয়া গেল। তারপরে কি বলছে, সেই মিশ্রণে আরো কত লিটার ডেটল মেশানো হলে পরে নতুন অনুপাতে জল থাকবে, নতুন মিশ্রণে জল থাকবে 75%। নতুন মিশ্রণে যদি 75% জল থাকে, 75% ওয়াটার, তাহলে বাকিটা নিশ্চয়ই ডেটল, তাহলে 25% জল মেশানোর, আরো এক্সট্রা ডেটল মেশানোর ফলে, তাহলে 25 কে 25, 3 25 75 অনুপাতে এসে গেল। কিন্তু দেখো কি মেশানো হয়েছিল? ডেটল, তার মানে ওয়াটার ফিক্স ছিল, তাই তো? একটু চেক করে নিই, 25 1, আচ্ছা ডেটল মেশানো হয়েছে, তার মানে ওয়াটার ফিক্স ছিল, তাহলে ওয়াটারকে সমান করতে হবে আমাদের, কারণ ডেটল সমান করার, কিন্তু ডেটল তো সমান হবে না, যেহেতু ডেটল অ্যাড করা হয়েছে, ওয়াটারটাকে সমান করতে হবে। ওয়াটারকে সমান করতে গেলে উল্টা দিয়ে গুণ করো, উপরটাকে 3 দিয়ে গুণ করো, 3 কে 3, 3 4 12, নিচেরটাকে 4, উপরটাকে 3 দিয়ে আমাদের কি করতে হবে? ওয়াটার সমান করতে হবে, যেহেতু কি ডেটল মেশানো হলো, আর নিচেরটাকে 4 দিয়ে গুণ করবো, 4 কে 4, 3 4 এরকম, ওয়াটার সমান হয়ে গেল। এই হলো ডেটল। কেন? যেহেতু ডেটল মেশানো হয়েছিল, ওয়াটার ফিক্স ছিল। কতটা পরিমাণ ডেটল মেশানো হলো এক্সট্রা? 3 থেকে 4 হলো 1 ইউনিট। এই 1 ইউনিটের মান আমাকে নির্ণয় করতে হবে। আর আমাদের দেওয়া রয়েছে টোটাল মিক্সচার হলো 60। টোটাল মিক্সচার বলতে এই যে দুটোর মান 12 ও 3 যোগ করো, যেহেতু কি ডেটল আর ওয়াটার মিলিয়ে মিক্সচার হবে, 12 3 যোগ করলে 15, এই 15 ভ্যালু 60 লিটার। একের ভ্যালু তাহলে আমি বলবো 4 লিটার, মানে একের ভ্যালু বের করতে বলছে। একের ভ্যালুটি দরকার, কারণ কি কতটা এক্সট্রা মেশানো হলো, 3 থেকে 4 এক্সট্রা ডেটল, এই যে 1 ইউনিট, তাহলে একের ভ্যালু 4, এটাই আমাদের অ্যান্সার, অপশন বি। বার্ষিক চক্রের সুদের হারে এত টাকায় 2 বছরে এত টাকা হলে পরে সুদের হার কত? তাহলে অ্যামাউন্ট বাই পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটাই তো সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। এ মানে সমূল চক্রবৃদ্ধি, 12100, পির মান একটা 1 4টা 0, ইকুয়াল টু 1 প্লাস আর এর মান জানা নাই, বের করব, আর এন এর মান আমাদের জানা 2। তার মানে একটা স্কোয়ার ফর্মে নিয়ে আসতে, যেটু কাটাকাটি যাই করে নাও, তাহলে 11/10 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার আউট হয়ে যাবে মনে মনে, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, বিয়োগ করে দশককে 10, 11 থেকে 10 গেলে 1, মানে 1/10 ইকুয়াল টু আর বাই 100, 10%। তাহলে আর এর মান হবে 10, অপশন বি। কোনো টাকা সরল সুদে 3 বছরে জন্য বিনিয়োগ করা হলে সেই একই টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হলে, তাহলে 51 টাকা বেশি হলে আসল কত? আমি আসল ধরলাম 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। এখন যদি 1% যদি আর ইন্টারেস্ট সুদের হারটা বাড়ে, 1% বাড়ানো হলো, তাহলে 1/100, তাহলে আসলে কি পিটিআর বাই 100ই হলো। এই 1% সুদের হার বাড়ানোর জন্য
তার মানে ইন্টারেস্টটাও বাড়বে। কতটা বাড়লো সেটা দেওয়া রয়েছে 51,000। এই যে 1% বাড়লো এর জন্য যে ইন্টারেস্টটা বাড়লো সেটা হলো 51,000। আমি বলতে পারি এটা ইকুয়াল টু 51,000। সমাধান করো 3 17 51 17 00। পি এর মান হবে 17 4টা 0। তো এই 4% সরল সুদের নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত এত হয়, তবে আসলের টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ ছিল। আই ইকুয়াল টু PTR/100। আই এর জায়গায় বসাবো আমরা 2, সুদ যেহেতু 2, আর পি এর জায়গায় বসাবো 5, টি আমাকে বের করতে হবে, আর এর জায়গায় 4/100। এই তো পি এর মান 5 আর আই এর মান এটি তো অনুপাতে দেওয়া ছিল। 5 20 100, 4 5 20, তাহলে টি ইকুয়াল টু 5 দোকানে 10 বছর। একটি রাস্তা 3/10 অংশে 45 কিমি, তবে ওই রাস্তা 2/5 অংশ দৈর্ঘ্যে কত? তাহলে একটি রাস্তার x তার 3/10 অংশ হলো 45 কিমি। তাহলে x এর মান হবে তার মানে 45 গুণন 10/3। সেই রাস্তাটার 2/5 অংশ কত? তাহলে 2/5 দিয়ে আবার 3 15 45, এ 45 কাটা, তাহলে 10 দোকানে 20 কিমি। 3 5 15, সরি 3 5 15, 3 15 45, 3 2 3 60 কিমি। একটু ক্যালকুলেশন বন্ধ হয়েছিল, 60 কিমি। আশা করি বোঝা গেল। অপশন বি। একটি শাড়ি 400 টাকায় বিক্রি করলে একজন বিক্রেতা প্রথমে 20% লাভ, দ্বিতীয়তে 20% ক্ষতি হয়, তার সামগ্রিকভাবে তার লাভ কত? এই জন্য সাকসেসিভের ফর্মুলা a²/100। যদি সেম প্রফিট সেম লাভ হয় আর এত টাকায় বিক্রি করে দুটোকেই সেম দামে বিক্রি করা হয়, তখন যদি সেম প্রফিট সেম লাভ হয় এর জন্য আলটিমেট জিনিসটা কি হবে? সবসময়ই লস হবে। সেই লস পার্সেন্টেজ বের করার ফর্মুলা হলো a²/100। এ মানে 20, তাহলে 20 স্কোয়ার মানে 400, নিচে 100। তাহলে সঠিক উত্তর হবে 4%। সবসময় লস। দুটি সংখ্যার গসাগু ও রসগু যথাক্রমে 32 মাত্র 17 ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দুটি সংখ্যার গসাগু 32, তাহলে বলতে পারি একটি সংখ্যা আমরা 32x, অপর সংখ্যা 32y। ঠিক, তাহলে দুটি সংখ্যার গসাগু লসাগু এত, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাই লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু, আমরা জানি সংখ্যা দুটির গুণফল। তাই লসাগু ইন্টু গসাগু মানে সংখ্যা দুটিকে গুণ করো, 32x গুণন 32y ইকুয়াল টু 32 গুণন 1760। তাহলে এই 32 কাটো, এই 32 কে কাটলে পরে 16 দোকানে 32, 16 কে 16, 110, আবার 2 দিয়ে কাটলে 55। তাই আমি বলতে পারি x y ইকুয়াল টু 55। এখানে x ও y হলো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই টাইপের অঙ্ক যদি দেয় তুমি এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট ভাগ করবে, সেটারই মান হবে x y এর মান 1760/32, ক্যালকুলেশন করলে 55। আর এখানে x আর y হলো পরস্পর মৌলিক সংখ্যা, এটা আমি কিভাবে আসলে সেটা করে দেখালাম। তার মানে দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা x y, তাদের গুণফল 55 হবে। তাহলে একইভাবে আমি লিখতে পারি 5 গুণন কত? 11, তারপরে 1 গুণন 55, কারণ কি পরস্পর মৌলিক সংখ্যার আকারে গুণফল আকারে প্রকাশ করতে হবে, আর তো লেখা যায় না। এখন দেখো আমাদের গসাগু কত আবার হয়েছে 32 দিয়ে 5 কে গুণ করো, 32 দিয়ে 11, তাহলে এখানে পেয়ার পাবো আমরা আসলে। 32 কে একে কি করে যেটা বেরোলাম 5 গুণন 11, তাহলে এখানে গসাগু কত হচ্ছে 32, সেটা দিয়ে গুণ করতে হবে। 32 কে 5 দিয়ে গুণ করলে 160, আর যদি 32 কে 11 দিয়ে গুণ করো, 11 দোকানে 22, 3 এবং 33, 2 হলো 35, 11 দোকানে 5, 33 35, এক জোড়া। আবার কি করতে হবে 32 দিয়ে আবার নিচে, 32 কে 1 দিয়ে গুণ করলে 32, আবার 32 কে 55 দিয়ে গুণ। আমাকে প্রশ্নে বই, তার মানে কি এরকম সম্ভাব্য আমি 2 জোড়া সংখ্যা হতে পারি যাদের গসাগু আর লসাগু করলে পরে আমরা পাবো, যাদের গসাগু করলে আমরা পাবো 32 আর লসাগু হবে 1760, সেটা এরকম 2 জোড়া সংখ্যা হতে পারে। কিন্তু আমাকে প্রশ্নে বলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এখন দেখো ক্ষুদ্রতম সংখ্যা সবাই বলে 32, কিন্তু 32 তো আমাদের অপশনের মধ্যে নেই, তাই আমাদের সবসময় রয়েছে কোনটা 160, তাহলে এটাকেই নিতে হবে, অপশন বি। একজন চা বিক্রেতা 250 টাকা প্রতি কেজি দরে এই চা এবং 150 টাকা কেজি বি চার সঙ্গে 2:5 অনুপাতে মিশ্রিত করে। ওই মিশ্রণে চায়ের 250 টাকা কেজি ওভারঅল মিশ্রিত করলে তবে তার লাভের শতকরা কত? বুঝে নাও ব্যাপারটা।
একজন চা বিক্রেতা 250 টাকা একটা মিক্সচার, অপরটা হলো 150 টাকা বি। এখন দুটাকে 2:5 অনুপাতে মেশানো হয়েছে। আচ্ছা, তাহলে 2:5 মানে এখানে ইউনিট হিসেবে মানে কেজি হিসেবে হবে। মনে করো 1 কেজি চায়ের দাম 250 টাকা, 2 কেজি চায়ের দাম কত? তাহলে 250 গুণন 2। আর পরেরটার 150 টাকা কেজি ধরে, তাহলে 1 কেজির দাম বি প্রকারের 1 কেজির দাম 150 টাকা, তাহলে বি প্রকারের পরিমাণ ছিল 5 ইউনিট, তাহলে টোটাল দাম কত হবে? 5 গুণন 150। এটা আমি কি করলাম? সিপি কেনা হলো বলেছে, দেখো এত অনুপাতে মেশানো কি কস্ট প্রাইস, তাকে আমি সেলিং প্রাইস দিয়ে ভাগ করব। সেলিং প্রাইসে কি বিক্রি করা হলো? 200 টাকা প্রতি কেজি বিক্রি করা হলো। তাহলে ওভারঅল আমাদের কত ছিল মিক্সচারে? 5 2 7 ইউনিট, আর 1 ইউনিটের বিক্রয় মূল্য 200 টাকা, 7 ইউনিটের বিক্রয় মূল্য কত? 200 গুণন 7। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে টোটাল সিপি আর এসপির মধ্যে অনুপাত পাবো। কেন আমি অনুপাত বের করতে পারছি? যেহেতু আমাদের লাভের হার পার্সেন্টেজে আনতে হবে, যদি আমি সিপি আর এসপির অনুপাত জানি তাহলে পার্সেন্টেজ আমি সেখান থেকে আনতে পারবো। যদি বলতো পার্থক্য কত সিপি আর এসপির মধ্যে, সেই ক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করতে হতো। দেখো 0 দিয়ে প্রত্যেকটাতেই রয়েছে, কাটাকাটি। 5 দিয়ে 5 5 25, 1 4 5 20। তাহলে দেখো এখানে আর কি যাচ্ছে? কাটাকাটি। 5 দোকানে 10, 15 10 যোগ করলে হবে 25, 4 7 28। তাহলে একে আমাদের সিপি হলো 25 অনুপাত হিসাবে, এসপি হলো 28। তাই নিশ্চয়ই লাভ হয়েছে, লাভ হলো 3 ইউনিট, 25 28 থেকে 25 বিয়োগ, আর লাভের হার কস্ট প্রাইসের উপরে, নিচে হবে 25 ইন্টু 100। 4 25 100, তাহলে 3 4 12% হলো লাভের হার। অপশন বি। 2 অঙ্ক বিশিষ্ট কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে? 2 অঙ্ক বিশিষ্ট 21টি মৌলিক সংখ্যা রয়েছে, আর 1 অঙ্কে রয়েছে 4টা। 2 3 4 হবে না, 5 হবে, 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে, 9 হবে না, তার মানে 2 3 পাশে 4টা। এটা হলো 1 অঙ্কের। আর 2 অঙ্কের মৌলিক সংখ্যা 21টি। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। 12 15 20 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এলসিএম করলেই হয়ে যাবে। তাহলে 12 15 20 আর 25 এলসিএম কত? লসাগু করতে হবে। 12 15 20 25, 5 দিয়ে দাও। 12 3 4 5, তাহলে এখন যাবে 3 দিয়ে দাও। 4 1 4 5, 4 দিয়ে দিলে 1 1 1 5, 3 5 15, 4 15 60 গুণন 5, তাহলে 300 হবে সঠিক উত্তর। অপশন টেস্টে সাহায্য করতে পারো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে এক ব্যক্তি, যে এক্সপ্রেস ট্রেনে তাকে 15 সেকেন্ড অতিক্রম করে যদি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার হয়, তবে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেন যখন কোনো একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে এখান থেকে মধ্যে কথা ট্রেনের ডিস্টেন্স বের করলেই হবে। ট্রেনের ডিস্টেন্স মানে ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এটাই ফর্মুলা ইউজ করতে হবে যেহেতু কোনো একজন ব্যক্তিকে অতিক্রম করেছে। তার মানে 60 কে কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমাদের অ্যান্সার তো সব মিটারে, তারপরে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/8 দিয়ে গুণ, এটা আমাদের স্পিড ইন্টু 15 সেকেন্ড। তার মানে এখানে আমাদের ডিস্টেন্স বাড়াবে এ। এটাই হলো ট্রেনের লেন। 6 10 60, 3 6 18, 3 5 15, 5 10 50 কে 5 দিয়ে গুণ করলে 250। কেননা কি ট্রেন যখন কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা খাম্বাকে বা কোনো একটা গাছকে অতিক্রম করে, ট্রেনটা নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে। দৈর্ঘ্য ইকুয়াল টু কি? তার মানে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? স্পিড ইনটু টাইম। বাস। আজকে ক্লাসে এই 26খানাই অঙ্ক ছিল। এগুলি প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক, সেগুলি সলভ করে দেওয়া হলো। তোমাদের যদি কোনো অঙ্কে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে দাও যে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।